প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইফরাহিম খন্দকার, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি ব্যবস্থাপনা অনার্স দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি কোর্স নিচ্ছি। এর আগে আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 1 থেকে 4 নম্বর লেকচার আলোচনা করেছি। আমরা আজকে 5 নম্বর লেকচার আলোচনা করব। আমরা যে অধ্যায়টি আজকে আলোচনা করব, অধ্যায়টির নাম অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে আশা করি এই অধ্যায়টি সম্বন্ধে তোমাদের একটা ধারণা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আজকের অধ্যায়ের নাম অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ। আমাদের অর্থনৈতিক উন্নয়নে কী কী চ্যালেঞ্জ আছে সেটা আমার সঙ্গে সে সঙ্গে আজকে আমরা জানবো। আমরা আজকের লেকচারের প্রথমেই যে বিষয়টি জানতে চেষ্টা করব সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন কী জিনিস, এটা কীভাবে হয়, কীভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় সেটা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি স্লাইডের দিকে তাকাও একটু খেয়াল করবে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি দীর্ঘকালীন চলমান প্রক্রিয়া যা একটি দেশের আর্থসামাজিক অবকাঠামোকে অব্যাহত বৃদ্ধির ধারাকে নির্দেশ করে। খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, একটি দীর্ঘকালীন চলমান প্রক্রিয়া যা দেশের আর্থসামাজিক অবকাঠামোকে অব্যাহত বৃদ্ধির ধারাকে নির্দেশ করে। আমরা তার একটু খেয়াল করি, অর্থনৈতিক উন্নয়ন হলো মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধি হয়। কাজেই কোনো দেশের সঠিক উন্নয়নই হলো অর্থনৈতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বিষয়টি খেয়াল করি, আমরা যদি দেখি যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে দীর্ঘকালীন চলমান প্রক্রিয়া যা একটি দেশের আর্থসামাজিক অবকাঠামোকে অব্যাহত বৃদ্ধির ধারাকে, মানে আর্থসামাজিক অব্যাহত হচ্ছে উন্নতির দিকে ধাবিত হবে। একটা হলো যে মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আমরা যদি দেখি আমাদের দেশের বিষয়টি, যে আমরা গত 10 থেকে 12 বছর আমাদের কি হয়েছে, দীর্ঘকালীন চলমান আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন হয়েছে। আমাদের কিন্তু এই বিষয়টা মানতে হবে, আমাদের গত 10 থেকে 12 বছর 15 বছর অনেক বেশি আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। তারই সাথে আমরা দেখছি যে আমাদের কি বেড়েছে, আয় বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আয় বেড়েছে, আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা কি করেছি, আমাদের মাথাপিছু আয় আমাদের বৃদ্ধি পেয়েছে। এর থেকে আমরা সহজেই বলতে পারি যে আমরা অর্থনৈতিক উন্নয়নের দিকে উন্নয়নের ধারায় আছি। আমরা দিনে দিনে আমরা আরো উন্নতির দিকে যাচ্ছি। যখন কোনো দেশের এই দীর্ঘমেয়াদী একটা চলমান প্রক্রিয়ার মধ্যে যাবে, যে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে ধারাবাহিকভাবে এবং তার মাথাপিছু যদি আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন বলতে পারবো যে সেই দেশটি অর্থনৈতিক উন্নয়নের ধারা আছে। আমরা যেমন আমাদের দেশকে এখন বলতে পারছি যে আমরা ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়নের দিকে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে কিভাবে আমরা বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি এর পরের পয়েন্টটিতে যাই, আমরা কি জানতে চাই পরের পয়েন্ট থেকে, অর্থনৈতিক উন্নয়নের মান নির্ধারণের সূচকগুলো। আমরা কখন বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে? আমরা কি দিয়ে বুঝতে পারবো, যে কি ইন্ডিকেটরস আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে? সেইগুলোই আমরা এখন আলোচনা করব। প্রথম যে পয়েন্ট, প্রকৃত জাতীয় আয়। যদি আমাদের প্রকৃত জাতীয় আয়, যেটাকে বলছি জিএনপি বলি আমরা, সেটা যদি আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পায়, আমাদের যদি উৎপাদন বাড়ে, আমাদের যদি আয় বাড়ে, তাহলে আমরা বলবো যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। পরের পয়েন্টে খেয়াল করো, প্রকৃত মাথাপিছু আয়। আমরা জানি যে প্রকৃত জাতীয় আয়কে একটি দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে প্রকৃত মাথাপিছু আয় পাওয়া যায়। যদি আমরা দেখি যে প্রকৃত মাথাপিছু আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয় সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে, ভোগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমরা আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হচ্ছি। তবে এই সূচক আমাকে এটা বোঝাচ্ছে যে
আমাকে নির্দেশ করছে যে আমরা আহ, আহ, উন্নতির দিকে উন্নত হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা দিয়েও বোঝা যাবে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। কিন্তু শিক্ষার্থী কিন্তু আমরা যদি কয়েকটি দেশের অর্থনীতি একটু আলোচনা করি তাহলে বিষয়টি অনেক বেশি পরিষ্কার হবে। আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বা আমাদের যে মাথাপিছু আয় এখন প্রায় 2030 বা 40 ডলারের কাছাকাছি। একই সময় যদি চিন্তা করি আমেরিকার মাথাপিছু আয় 67,000 ডলার। তার মানে কি হচ্ছে, তাদের আহ, মাথাপিছু আয় দেখেই বোঝা যাচ্ছে তাদের আর্থিক অবস্থা আমাদের চেয়ে কত কত ভালো। মানে কি হচ্ছে, তারা ইচ্ছা করলেই অনেক বেশি উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করতে পারছে। তারা উৎপাদন বেশি করছে, তারা তাদের উদ্বৃত্ত হচ্ছে, তাদের সম্পদের উদ্বৃত্ত হচ্ছে, তারা আবার বিনিয়োগ করতে পারছে। তাদের যে জনসংখ্যা বৃদ্ধির হার তার সাথে উৎপাদন বৃদ্ধির সাথে সামঞ্জস্য আছে, তাদের বেকারত্বের হার কম, তাদের টোটাল সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ কি আর্থিক অবস্থা তাদের আমাদের চেয়ে অনেক ভালো। এতে আর্থিক অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। আমাদেরও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা মানে উন্নত যে দেশগুলো আছে ওরকম ওইরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে না। সামাজিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা বা একটি দেশের সামাজিক অবস্থা যদি বিবেচনা করি, সেটা দেখে বোঝা যাবে যে সেই দেশটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে না। সেটা শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির দিকে কোনো একটি দেশ যদি উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যায়, সামাজিক অবস্থার দিকে উন্নতির দিকে ধাবিত হয়, তাহলে বুঝতে হবে যে সেই দেশটির অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। যদি দেখি যে সেটা পশ্চাৎপদ, সেখানে অশিক্ষা, তারপরে বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার এগুলো যদি বিরাজ করে, তাহলে মৌলিক যে বিষয়গুলো সেটা যদি না পায়, শিক্ষা চিকিৎসা এগুলো যদি না থাকে, অথবা দিনে দিনে যে যতটুকু উন্নতি করা সম্ভব সেটা হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সেখানে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। যদি এটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে যায়, ভালো দিকে ধাবিত হয়, তাহলে বুঝতে হবে যে সামাজিক অবস্থা ভালো অবস্থায় আছে এবং অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো, তোমরা অনেক কিছু বুঝে এখন যে রাজনৈতিক স্থিতিশীলতা কতটা গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশে, যেসব দেশে উন্নতি সাধিত হয়েছে, দ্রুত উন্নতি করেছে, অর্থনৈতিক উন্নতি করেছে, সেসব দেশে পলিটিক্যাল স্টেবিলিটি মানে খুব বেশি বেশি ছিল। এমনকি তারা দেখছি যে একই সরকার অনেকদিন শাসন করেছে, তাদের যে নীতি ছিল, যা পলিসি ছিল, তারা সুন্দরভাবে বাস্তবায়ন করেছে এবং তারা আস্তে আস্তে অর্থনৈতিক ভাবে অনেক বেশি উন্নত এবং উন্নত জীবন ছাড়া পেয়েছে। তার মানে কি হচ্ছে, রাজনৈতিক স্থিতিশীল বলে যে কোনো পলিসি সুন্দর করে বাস্তবায়ন করা যায়, এর ফলে অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত ত্বরান্বিত হয়। যদি সরকার বেশি পরিবর্তন হয় বা যদি কোনো তাহলে কি হয়, পলিসিগুলো চেঞ্জ হয়ে যায়। মানে দীর্ঘমেয়াদী উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো এটা বাস্তবায়ন করা যায় না, অবকাঠামোগত উন্নয়ন করা হয় না। আবার বিদেশি বিনিয়োগও খুব বেশি আকৃষ্ট করা যায় না, কারণ এখানে আনস্টেবল সরকার থাকার কারণে। তার মানে কি হচ্ছে, দেশে যদি অনেক বেশি আনরেস্ট থাকে, হরতাল বা অন্যরকম সমস্যাগুলো থাকে, তাহলে অবরোধ থাকে, জ্বালাও পোড়া হয়, তাহলে কিন্তু এখানে বিনিয়োগ, এমনকি দেশি যারা বিনিয়োগকারী আছে, তারা কিন্তু দেশে বিনিয়োগ না করে তাদের অর্থটা বাইরে নিয়ে বিনিয়োগ করবে। কারণ কি হচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি বিনিয়োগ না হয়, কর্মসংস্থান সুযোগ না হয়, উৎপাদন না বাড়ে, আয় না বাড়ে, তাহলে আমরা কিভাবে অর্থনৈতিক উন্নতি করবো? তার মানে কি, রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যাচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। শিক্ষা হলো মানে সকল উন্নতির ক্ষেত্রে শিক্ষা অবশ্যই লাগবে। শিক্ষা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। যদি শিক্ষা আস্তে কোনো দিকে ধাবিত হয়, উন্নত হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আমাদের সাংস্কৃতিক প্রতিফলন, শিক্ষা এগুলো যদি উন্নত হয়, তাহলে বুঝতে হবে সেই দেশ দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত হবে। জীবনযাত্রার ব্যবস্থা, আমাদের জীবনযাত্রার ব্যবস্থা কিরকম অবস্থা? আমাদের দেখি আমাদের জীবনযাত্রা কিরকম, আমাদের আহ, আমাদের কিভাবে আমরা বসবাস করছি, আমাদের সকল চাহিদা পূরণ হচ্ছে কিনা, আমরা ভালো পরিবেশে বড় হচ্ছি কিনা,
আমরা আস্তে আস্তে আমাদের অবস্থান চেঞ্জ করতে পারছি কিনা, আমরা উন্নত স্বপ্ন দর্শনে উপকৃত হচ্ছি কিনা। যদি এগুলো হই তাহলে বুঝতে হবে যে আমাদের একটা সম্ভাবনা আছে, আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারবো। অর্থনৈতিক কল্যাণ, আমাদের যে আর্থিক সামর্থ্য আছে, আমাদের যে সম্পদ আছে, সেটাকে আমরা দেশের জনগণের জন্য সেটা ব্যয় করছি কিনা, সেটা আবার কোনো মানে উৎপাদনের জন্য সেটা ব্যয় হচ্ছে কিনা, কোনো বিনিয়োগ হচ্ছে কিনা। বিনিয়োগ যদি করি আমরা তাহলে কি করবো, সেটাকে আমরা আবার পুনরায় উৎপাদনে আমাদের নতুন সম্পদ সৃষ্টি করবে, আমাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবে, আমাদের সম্পদ বৃদ্ধি পাবে, আমাদের মাত্র হচ্ছে আয় বৃদ্ধি পাবে, আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, আমাদের সার্বিক অর্থনীতিতে গতিশীলতা সঞ্চার হবে। যদি সেটা না করে যদি আমরা কোনো যুদ্ধ যুদ্ধ বা দেশ হই বা সবসময় যুদ্ধকে পছন্দ করি, আমরা অস্ত্র কিনি, আমরা বিভিন্ন ধরনের নিপীড়নমূলক অথবা আমাদের হিংসাত্মক মনোভাব দেখায়, সবসময় যুদ্ধকে আমার প্রতির সাথে ভালো সম্পর্ক না রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক যে সামর্থ্যের বিরাট অংশ অন্যদিকে ব্যয় হবে, আমাদের কাঙ্ক্ষিত যে অর্থনৈতিক উন্নয়ন সেটা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী কিন্তু যদি এই সূচকগুলো আমাদের মানে পজিটিভ ভাবে আমরা পাই, আমরা যদি দেখি যে এগুলো এইভাবে কাজ করছে, তাহলে বুঝতে পারবো আমাদের অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে হলো হচ্ছে বা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা পরের পয়েন্টে চলে যাই, বাণিজ্যিক ওঠানামা সামগ্রিক চাহিদা তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে আমরা দেখবো যে অর্থনৈতিক উন্নয়নের মৌলিক পুরুষত্ব কি কি, অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয় উপাদান বা পুরুষত্ব, যেসব উপাদান ছাড়া আমরা কোনোভাবে অর্থনৈতিক উন্নতি করতে পারবো না। আমরা বললাম যে আমাদের এই মানে উপাদান থাকলে অর্থনৈতিক উন্নতি হবে, সে উপাদান থাকবে, কিন্তু যদি আমাদের এই উপাদানগুলো না থাকে তাহলে কিন্তু আমরা অর্থনৈতিক উন্নতি সহজে করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা প্রথমে আসি প্রাকৃতিক সম্পদ। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত যে তার কি থাকবে, প্রাকৃতিক সম্পদ থাকবে। তার যদি প্রাকৃতিক সম্পদ না থাকে তাহলে সে কিন্তু শুধু আমদানি নির্ভরতার উপর সে কিন্তু তার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পারবে না। তার তেল নেই, তার গ্যাস নেই, তার অন্য 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 যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, কয়লা নেই, তাহলে সে কিভাবে তার যে বড় মিল ইন্ডাস্ট্রি করে তুলবে, সে সার উৎপাদন করবে, তার কৃষিকে এগিয়ে নেবে, তার সম্পদ খুব লিমিটেড, তখন সে আমদানি নির্ভর হবে। আমদানি নির্ভর হয়ে এই অর্থনৈতিক উন্নতি করা কঠিন হয়ে পড়ে অনেক সময়। কারণ এই প্রাকৃতিক সম্পদ থাকলে খুব সহজেই সেগুলো কাজে লাগিয়ে আমরা দেখেছি অনেক দেশ তাদের অর্থনৈতিক উন্নতি করতে পেরেছে, কারণ প্রাকৃতিক সম্পদ খুবই মানে অর্থনৈতিক উন্নয়নের একটি পূর্ব শর্ত। দক্ষ মানব সম্পদ, প্রিয় শিক্ষার্থী কিন্তু দক্ষ মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক দিন দেখছি তাদের প্রাকৃতিক সম্পদ কম থাকা সত্ত্বেও দক্ষ মানব শক্তি কাজে লাগিয়ে তারা খুব দ্রুত তাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। তো সেক্ষেত্রে কিন্তু দক্ষ মানব শক্তি কি করবে, সে তার সম্পদকে যথাযথ ব্যবহার করবে, শুধু দেশেই না দেশের বাইরেও তারা তাদের দক্ষতার স্বাক্ষর রাখবে এবং সেটা নিজের দেশকে কি করবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। দক্ষ মানব শক্তি ছাড়া অনেক সম্পদ থাকা সত্ত্বেও সেটা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, সেটাকে সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়, কারণ দক্ষ মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু আর্থসামাজিক অবকাঠামো, আর্থসামাজিক অবকাঠামো উন্নত না হলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যারা বিনিয়োগকারী আছে, যারা উদ্যোক্তা আছে, তারা কিন্তু উদ্যোগ নিতে বা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যদি এসব অর্থসামাজিক অবকাঠামো ভালো থাকে তাহলে বিনিয়োগ করবে, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বেকারত্ব হ্রাস পাবে, রপ্তানি বৃদ্ধি পাবে, জাতীয় বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে অর্থনীতির ইতিবাচক দিকে লক্ষ্য করা যাবে। তার মানে কি হচ্ছে, আর্থসামাজিক অবকাঠামো অবশ্যই ভালো থাকতে হবে। দক্ষ উদ্যোক্তা, একজন উদ্যোক্তা, দক্ষ উদ্যোক্তা সে একটা দেশকে অন্যদিকে এগিয়ে নিতে পারে। এরকম যদি উদ্যোক্তা শ্রেণী গড়ে ওঠে, যারা যে কাজে এক্সপার্ট, যে বিষয়টি ভালো বুঝে সে উদ্যোগ গ্রহণ করবে, সেখানে কি হবে, বিভিন্ন ধরনের পণ্যের বা সেবার উৎপাদন করবে, সাথে সে
সেখানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। জনসংখ্যা যতই হোক, যখন বেকারত্ব না থাকবে, আয় যদি থাকে, তাহলে কি হবে, আরো তাদের দেশে যেসব পণ্য উৎপাদন হচ্ছে তাদের চাহিদা বৃদ্ধি পাবে, দেশের শিল্প ক্ষেত্রে একটা জাগরণ সৃষ্টি হবে। কারণ কি হচ্ছে, দক্ষ উদ্যোক্তা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনৈতিক উন্নয়নের জন্য। মূলধন গঠন, যদি মূলধন গঠন না করা যায়, তাহলে আমরা বিনিয়োগ করবো কি? প্রিয় শিক্ষার্থী কিন্তু খেয়াল করো পয়েন্টটি, মূলধন গঠন। মূলধন থাকলে সেই মূলধন আমরা কি করবো, বিনিয়োগ করতে পারবো। বিনিয়োগ করতে পারলে সেটা কি হবে, উৎপাদনের জন্য সেটা কাজে লাগবে। কারণ বিনিয়োগ ছাড়া উৎপাদনের কথা চিন্তা করা যায় না। আমরা যদি মূলধন গঠন করতে পারি, সেটা যদি বিনিয়োগ করতে পারি, তাহলে উৎপাদন বাড়াতে পারবো। আমরা একটি কথা আবার বলি যে আমাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, আমাদের সম্পদ বাড়বে, জাতীয় আয় বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, অর্থনৈতিক গতিশীলতা সঞ্চার হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু পরের পয়েন্ট, শ্রম বিভাগ। আমরা যদি অর্থনৈতিক গতিশীলতা করতে চাই, আমাদের যে মানব সম্পদ আছে তাকে যথাযথ শ্রম বিভাগ করতে হবে। সবাইকে যদি আমরা একই পেশায় নিয়ে রাখি, বা সবাই যদি চাকরিজীবী হয়, সবাই যদি কৃষি কাজ করে, তাহলে কিন্তু হবে না। যাদের যে যে কাজে দক্ষ, তাদের কাজের রকম অনুযায়ী, দক্ষতা অনুযায়ী তাদেরকে বিভিন্ন পেশায় নিয়ে যেতে হবে। যে যে কাজে দক্ষ তাদেরকে সেই কাজে করার সুযোগ দিতে হবে। মানব সম্পদকে যথাযথ ব্যবহার করতে হবে, তাহলে শুধু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ব্যাপক ও বিস্তৃত বাজার। যদি আমাদের বাজারটাকে বিস্তৃত করতে না পারি, আমাদের যদি আমরা শুধু নিজের দেশে সীমাবদ্ধ থাকি, বাইরের বাজার খুঁজে না পাই, অথবা আমরা যদি যে কয়েকটি নির্দিষ্ট দেশের থেকে যদি চেয়ে থাকি, তাহলে কিন্তু হবে না। যেন আমাদের গার্মেন্টস সেক্টরটা অনেক বেশি ডেভেলপ করেছে। আমরা যদি শুধু আমেরিকার বাজারকে চিন্তা করি, শুধু ইউরোপের বাজার চিন্তা করি, আমরা যদি আরো বাজার খুঁজে পেতে পারি, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্টটা আরো বৃদ্ধি করতে পারবো। কারণ কি, ব্যাপক ও বিস্তৃত বাজার করতে হবে। এতে কি হবে, আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আমাদের আয় বৃদ্ধি পাবে, আমাদের আয় বৃদ্ধি পাবে, আমাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু যে পরের যে পয়েন্টটি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। যদি একচেটিয়া বাজার থাকে, বা বাজারে বেশি প্রতিযোগিতা না থাকে, তাহলে কিন্তু যারা উদ্যোগ গ্রহণ করেন তারা কিন্তু তাদের পণ্য উন্নয়নে বা নতুন সেবা গ্রহণ করা, সেবা প্রদানের ক্ষেত্রে তারা উদ্যোগী হবে না। যখন দেখবি কম্পিটিশন আছে বাজারে, আমি যদি ভালো না করি, আমি বাজার টিকে থাকতে পারবো না। তার মানে কি হচ্ছে, আমি আমার টিকে থাকার জন্যই আমার প্রতিযোগিতা দরকার। আমি নতুন নতুন পলিসি নেব, নতুন নতুন সেবা নিয়ে আসবো, নতুন পণ্য নিয়ে আসবো, যা গ্রহণ করবে সেবা মানে ভোক্তারা বা সেবা গ্রহীতারা কি হবে, উপকৃত হবে। মানে এতে আমারও কি হবে, পণ্যের উন্নতি, আমাদের অবস্থার উন্নতি হবে, ব্যবসা সংশোধন করতে পারবো, আমার পরবর্তীতে আরো উৎপাদন বাড়াতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু এরপর যেটা আছে রাজনৈতিক স্থিতিশীলতা। আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা আগেই বলছি যে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। যদি স্থিতিশীল থাকে, তাহলে খুব সহজেই পলিসি বিভিন্ন উদ্যোক্তা তাদের উদ্যোগ গ্রহণ করবে, তারা বড় বড় বিনিয়োগে যাবে, তারা উৎপাদন বাড়াবে, দেশে আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে, অর্থনৈতিক উন্নতি হবে। জনসংখ্যা। জনসংখ্যা অনেক সময় সম্পদ, অনেক সম্পদ। যদি জনসম্পদে পরিণত করা যায়, তাদেরকে বেকার না রেখে তাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে জনসংখ্যা আসলে জনসম্পদ। জনসংখ্যা কোনো সমস্যা নয়। যদি না করা যায়, তাহলে জনসংখ্যা যদি যে পরিমাণ আমাদের কর্মসংস্থান সুযোগ আছে, তার চেয়ে জনসংখ্যা বেশি হলেও সমস্যা, আবার কম হলেও সমস্যা। মানে কি, আমাদের কাজের সুযোগের সাথে জনসংখ্যা মানে তুলনামূলক সামঞ্জস্য থাকে, তাহলে কিন্তু জনসংখ্যা অবশ্যই অনেক বড় একটা সম্পদ। জনসংখ্যা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতি করতে পারে। অনেক দেশ আছে বিশ্বে, তাদের সকল সম্পদ আছে, কিন্তু জনসংখ্যা কম থাকার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি। যদি আমরা বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি না করতে পারি আমাদের দেশে, তাহলে কিন্তু বাইরে বিনিয়োগ আসবে না। এফডিআই যেটাকে বলি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা যদি না হয়, তাহলে বিদেশি বিনিয়োগ না হলে কিন্তু আমাদের অনেক বেশি আমাদের দ্রুত অর্থনৈতিক উন্নতি করতে চাই, আমাদের এক্সপোর্ট বাড়াতে চাই, আমাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে চাই, এটা কিন্তু অনেক বেশি বাধাগ্রস্ত হবে। যদি কোনো বিদেশি বিনিয়োগকারী যদি দেখে যে এখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এখানে বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান পাওয়া যাচ্ছে না, কাঁচামাল পাওয়া যাচ্ছে না, অবকাঠামোগত অবস্থা ভালো নেই, তারপর যদি চিন্তা করি যে
বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আছে, তাহলে কিন্তু তারা বিনিয়োগ করতে চাবে না। বিনিয়োগজনিত পরিবেশ সৃষ্টি করতে হবে। সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়, তাহলে যে কোনো ধরনের ব্যবসা এখানে করা যাবে, মানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। সামাজিক অনেক সময় আছে, অনেকে না বেঁচে অনেক কিছু বাধা দিয়ে থাকে, এটা একটা সমস্যা। কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, তাহলে সব দিন ব্যবসা করা যেতে পারে। অবশ্যই সেটা যে একেবারে ধর্মের পরিপন্থী কিছু তা না, মানে সবাইকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে দেশের অর্থনৈতিক কল্যাণ করার জন্য। আশা করি সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এই সব উপাদান যদি থাকে, তাহলেই আমরা অর্থনৈতিক উন্নতি উন্নয়নের দিকে চালিয়ে যেতে পারবো। যদি না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি করা অনেকটা দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের পয়েন্টে চলে যাই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনগ্রসরতার কারণ। আমরা যে অর্থনৈতিক উন্নয়ন আমরা বলছি যে আমি একটু আগে বললাম তোমাদের যে আমাদের গত 10-12 বছরে 10-15 বছরে আমাদের অর্জন অনেকটা, কিন্তু এরপরেও আমার যেভাবে আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল সেরকম অগ্রসর হতে পারছি না। অনগ্রসরতা আছে আমাদের। কেন আছে আমাদের সেই কারণগুলো আমরা জানি, তোমরা জানো, সেক্ষেত্রে আমরা একটু আবার আলোচনা করি। প্রথম হলো যে মূলধনের অভাব। আমরা দেখি যে আমাদের দেশে শিল্পায়ন যে পরিমাণ শিল্পায়ন হওয়া দরকার, যে ধরনের বিনিয়োগ হওয়া দরকার, গত 10 বছর সেরকম বিনিয়োগ আমাদের বাড়ে নাই। আমাদের মূলধনের অভাব রয়ে গেছে। মূলধনের অভাবের কারণে আমাদের দেশে উদ্যোক্তারাও সঠিকভাবে তাদের ইচ্ছা থাকলে বিনিয়োগ করতে পারছে না। যে পরিমাণ মূলধন দরকার সেটা তারা পাচ্ছে না। আর একটা বিষয় হলো যে মূলধনের যে বিষয়টা, সেখানে সুদের হারও অনেক বেশি এবং এত উচ্চ হারে সুদ নিয়ে ঋণ নিয়ে দেখা যাচ্ছে তারা ব্যবসা করতে পারছে না। কারণ কি হচ্ছে, প্রকারান্তর মূলধনের একটা ঘাটতি রয়ে গেছে, অভাব রয়ে গেছে। যদি মূলধন বেশি থাকতো তাহলে সুদের হারটা অবশ্যই কম হতো। কিন্তু মূলধনের অভাব রয়েছে, সুদের হারটা এখানে বেশি, এর ফলে বিনিয়োগটাও কম হচ্ছে। তো সেক্ষেত্রে দুর্বল অবকাঠামো, আমাদের দেশের অবকাঠামো খুবই দুর্বল। এই কারণে যদিও ইদানিং কালে অনেকটা আমরা এগিয়েছি, অবকাঠামো দুর্বলতার কারণে অনেক বিদেশি বিনিয়োগকারীরা খুব বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে না। এটা একটা কারণ আমাদের অর্থনৈতিক অনগ্রসরতার। প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের অভাব। আমাদের দেশে এখন আমরা আইসিটি বলছি, আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ বলছি, অনেকগুলো প্রযুক্তি হচ্ছে। আসলে আমরা এখন সময়ের চাহিদার কারণে, সময়ের প্রয়োজনে, কিন্তু আমরা এতদিনও কিন্তু প্রযুক্তিতে অনেক পিছিয়ে। এখন বিশ্বে অনেক দেশ যেখানে চলে গেছে প্রযুক্তি, আমরা এখনো পিছিয়ে। যদিও সরকার ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে কিভাবে প্রযুক্তিতে উন্নত করা যায়, তাহলে অনেক বেশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা যাবে, বিশ্বের তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে। আমাদের দেশ এখনো প্রযুক্তিতে অনেক পিছিয়ে। প্রাকৃতিক সম্পদের উপর, আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক কম। আমাদের তেল নেই, আমাদের গ্যাস যা আছে সেটা যথেষ্ট না, আমাদের কয়লা নাই বললেই চলে, খুব সামান্য, আমাদের অন্যান্য সম্পদও নাই বললেই চলে। এই কারণে আমাদের অর্থনৈতিক উন্নতি অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা, আমাদের যে দেশের আয়তন সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এত জনসংখ্যার চাপ এই দেশ নিতে পারে না, তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, তাদের মতো জীবনে ছোঁয়া দিতে পারে না। যদি আমাদের জনসংখ্যা যদি আরেকটু কম হতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে যে পরিমাণ তাদের সুযোগ আছে তার চেয়ে অধিক বেশি লোক আছে, কারণ কি হচ্ছে, অনেক মানুষ বেকার থাকছে। এই যে বেকার থেকে তারা বোঝা হয়ে যাচ্ছে, এতে কি হচ্ছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। ঠিক আছে, ছদ্ম বেকারত্ব আছে, মৌসুমী বেকারত্ব আছে, কারণ কি জনসংখ্যা অনেক বেশি। এই কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতি কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। শিক্ষার অভাব, শিক্ষা আমাদের দেশে একটা বড় সমস্যা। এখনো আমাদের দেশে অনেক মানুষ অশিক্ষিত, এদেরকে খুব বেশি উৎপাদনমুখী কাজে যোগ করা যাচ্ছে না। শিক্ষা গ্রহণ করে যে কৃষি কাজও করে, সে কিন্তু অনেক কৃষিতে ভালো করবে। তো শিক্ষার্থী কিন্তু একজন শিক্ষার কোনো বিকল্প না, যে কোনো পেশাতেই শিক্ষার গুরুত্ব রয়েছে।
রাজনৈতিক অবস্থা এখন আমাদের দেশে অনেকটা স্থিতিশীল অবস্থা, যদিও তারপরেও যে সহযোগিতার মনোভাব বা রাজনীতিতে যে সহযোগিতা করবে সেরকম অবস্থা বিরাজ কারণে অনেক বেশি অসহিষ্ণুতা আছে। তারপরে রাজনৈতিক অবস্থা যদি বিগত স্বাধীনতার পরে 40 বছর অনেক বেশি খারাপ অবস্থা ছিল, অনেক বেশি আনরেস্ট ছিল। এই কারণে আমাদের অর্থনীতির মধ্যে যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ হয়নি। দুর্নীতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের সবচেয়ে প্রধান সমস্যা যে বাংলাদেশ কেন এতদিন পরেও অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। সেটা আমার কাছে মনে হয় যে অন্যতম প্রধান কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে পরিমাণ উন্নতি হওয়ার কথা, আমাদের আজকে এখানে থাকার কথা না। আমরা হয়তো হয়তো মালয়েশিয়া হতে পারতাম না, কিন্তু মালয়েশিয়ার কাছেও যেতে পারতাম, কিন্তু সেটা আমরা পারিনি। এখন যদি আমরা ভিয়েতনামের দিকে তাকাই, আরো অন্য কয়েকটা দেশের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখবো যে আমাদের সমসাময়িক অনেক দেশ একসাথে স্বাধীন হয়েছে, তারা অনেক বেশি এগিয়ে গেছে, কিন্তু আমরা সেটা পারিনি। কারণটা কি? আমাদের দুর্নীতি অনেক বেশি। আমরা এইটার কারণে আমরা পিছিয়ে পড়েছি। বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট আমাদের দেশের জনগণ মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, তুমি আমি সবাই দেখবো যেরকম যে বিদেশি পণ্যগুলো মনে করি যে এটা অনেক ভালো পণ্য, এটা ব্যবহার করতে আমার খুব ভালো লাগতো। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় বিদেশি পণ্য অতটা কোয়ালিটি না, তারপর আমরা কিন্তু সেটার দিকে আকৃষ্ট হই। অনেক সময় দেশে ভালো মানের পণ্য থাকা সত্ত্বেও বিদেশি পণ্য ক্রয় করি। আমি অনেক দেখেছি এরকম যে আমাদের পাশের দেশ থেকে অনেক পণ্য আমদানি আমরা ক্রয় করেছি, সেই পণ্যের মান হচ্ছে আমাদের দেশের পণ্যের মান অনেক ভালো, কিন্তু আমরা মনে করি দেশি পণ্য বেশি ভালো। এখানে আমাদের দেশীয় অর্থনীতি অনেক বেশি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুন্নত ছবি, আমাদের দেশের কোনো মানে ভালো যে একটা রেপুটেশন বা ভালো একটা যে চিত্র বাইরে প্রকাশ হচ্ছে না। এর জন্য বিদেশ থেকেও ভালো বেশি বেশি কিছু এখানে বিনিয়োগ হচ্ছে না। নেগেটিভ ধারণা বাইরে রয়ে যাচ্ছে। এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটা বিরাট বাধা। বেকারত্ব, বেকারত্ব বড় একটা সমস্যা আমাদের দেশে। বেকারত্বের কারণে আমরা দিন দিন আমাদের মানে ইয়াং জনগোষ্ঠী আছে, তাদের যে অসীম সম্ভাবনা সেটা কাজে লাগাতে পারছি না। আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, বেকারত্ব অনেক বেশি, এটা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান অন্তরায়। দক্ষ জনসংখ্যার অভাব, আমরা দেখছি এত জনসংখ্যা আমাদের, কিন্তু যে আসলে যে দক্ষ স্কিল যেটাকে বলছি আমরা, দক্ষ মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এখানে যেটা সেই রিসোর্সটা আসলে দক্ষ না। আমরা দেখছি যে একজন দক্ষ মানুষ দিনের হচ্ছে আজকে একটা চাকরি পাচ্ছে, 15 দিনের একটা চাকরি পাচ্ছে, তার চাকরির অভাব নেই, কাজের অভাব নেই, কিন্তু দক্ষ যখনই হচ্ছে তখন সে কাজ পাচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখেন দক্ষ মানব সম্পদের অভাব। আমাদের দেশে অনেক ফার্ম বিদেশি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়, কিন্তু দেশে ওই রকম দক্ষ জনশক্তি পাওয়া যাচ্ছে না। আমাদের বাইং হাউসগুলো দেখি যে অনেক বেশি বিদেশি কাজ করছে, অনেক বেশি আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বেশি বাইরের দেশে বড় বড় অফিসাররা কাজ করছে বড় পদে, কিন্তু আমার দেশে দক্ষ জনশক্তি সেরকম নাই যে তারা থেকে চালাবে। এখানে একটা বিষয় আস্থার অভাব আছে, অথবা আমরা বিশ্বাস করতে পারি না, এটা একটা বড় সমস্যা। এটা আমাদের দেশের অর্থনৈতিক বড় একটা বাধা। সামাজিক ধর্ম দৃষ্টিভঙ্গি, সামাজিক ধর্ম দৃষ্টিভঙ্গি আমাদের অর্থনৈতিক একটি বাধা আছে। আমাদের অনেক কিছু ইচ্ছাগুলি দেশে সহজে করা যায় না, ধর্মীয়ভাবে কিছু বাধা আছে, এটাই থাকা স্বাভাবিক। তারপর এর মধ্যে থেকে আমাদের যদি নির্দিষ্ট বদলাতে পারি তাহলে অর্থনীতিকে যেতে হবে। বৈদেশিক মুদ্রার অভাব, আমাদের দেখেছি যে কোনো দেশের মুদ্রা থাকার কথা সেই পরিমাণ থাকছে না। আমাদের ইম্পোর্ট অনেক বেশি, আমাদের আমদানি মেটাতে গেলে মেটাতে অনেক বেশি অর্থ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এই কারণে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ এবং ধনী দেশ। প্রিয় শিক্ষার্থী, উন্নত দেশ যেসব দেশের মাথাপিছু আয় অনেক বেশি, শিক্ষা, চিকিৎসা, শিক্ষা স্বাস্থ্য যেটাকে বলছি, তারপরে আমার কর্মসংস্থান, তারপরে আমাদের জীবনযাত্রার অবস্থা, অবকাঠামোগত অবস্থা, অন্যান্য সুবিধা যেটা নাকি তারা যা কিছু দরকার মানুষের মৌলিক যে প্রয়োজনগুলো আছে সেটা একটা মানে কোনো সমস্যা নেই, তারা সঠিকভাবে পেয়ে থাকে। তাছাড়া মাথার আয় বেশি, বেকারত্বের হার খুবই কম, তাদের সম্পদ বৃদ্ধির সাথে
জনসংখ্যা বৃদ্ধির একটা সমস্যা বিরাজ করে, এসব দেশকে বলা হচ্ছে যে উন্নত দেশ। যেমন আমরা বলি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, এসব দেশকে আমরা বলতে পারি উন্নত দেশ, উন্নয়নশীল দেশ। যেসব দেশের দেশ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, উন্নতি করছে, তারা তাদের মাথার চায় দিনে দিনে আস্তে আস্তে বাড়ছে, তাদের তাদের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নতি হচ্ছে, তাদের শিক্ষা, চিকিৎসা, তারপরে যোগাযোগ, কর্মসংস্থান, এইসব এগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, মৌলিক চাহিদাগুলো আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছে। তারা আস্তে আস্তে সামাজিক যে পশ্চাৎপদতা এগুলো কাটিয়ে উঠে আস্তে আস্তে মন্ত্রগতিতে হলেও তা এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলছি তো উন্নয়নশীল দেশ। আমাদের চিন্তা করি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এসব দেশকে বলছি আমরা উন্নয়নশীল দেশ। ধীরে ধীরে তারা অর্থনৈতিক উন্নতির দিকে দিকে ধাবিত হচ্ছে, তারা বলছে উন্নয়নশীল দেশ। তো সেক্ষেত্রে অনুন্নত দেশ, যেসব দেশে মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যেটাকে বলছি চিকিৎসা পাচ্ছে না, বেকারত্ব বেশি, কর্মসংস্থান এখানে খুবই কম আর কি, নাগরিক যে মৌলিক চাহিদাগুলো সেটা পূরণ হচ্ছে না, তাদের বেশি অনেক বেশি আনরেস্ট আছে, অনেক বেশি সমস্যা আছে এসব দেশে। তারা খুব বেশি অত্যন্ত কষ্টের মধ্যে, তাদের খাদ্য ঘাটতি দেখা, অনেক খাদ্যের সমস্যা আছে। তাহলে সেসব দেশকে বলা হচ্ছে অনুন্নত দেশ। আমরা যদি বলি সিয়েরা, আমরা যদি বলি উগান্ডা, এসব দেশে কিন্তু আমাদের যে অনুন্নত দেশ। আমাদের ধনী দেশ, অনেক দেশ আছে এরকম যে তাদের অর্থ মাথার চায় অনেক বেশি, কিন্তু যে এমন কিছু বিষয় আছে যেমন শিক্ষাটা অনেক পিছিয়ে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক পিছিয়ে, তারা স্বাস্থ্যসেবা অতটা উন্নত না, যোগাযোগটা অতটা উন্নত হয়, কিন্তু অর্থনৈতিকভাবে তার মাথা পিছায় অনেক বেশি। তাকে আমরা উন্নত দেশ বলাতে বলবো আমরা যে ধনী দেশ, কিন্তু তাদের সকল নাগরিক সুবিধা অনেক এখনো নিশ্চিত করা যায়নি, তাদের বলা ছিল ধনী দেশ। তো সেক্ষেত্রে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এখন আলোচনা করব দারিদ্র্যের দুষ্টচক্র মডেল। তো শিক্ষার্থী কিন্তু আমরা একটু যদি চিন্তা করি এই বিষয়টা, উন্নয়নশীল দেশে দারিদ্র্যের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে উন্নয়ন অর্থনৈতিক রাগনার নার্স কি বলছেন, দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি প্রবর্তন করেছে। তার মধ্যে একটি দেশ দরিদ্র বলেই দরিদ্র, অন্যভাবে একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। আমরা সহজ কথা এটা বলি, এই কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর। একটি দেশ গরিব কারণ দেশটি গরিব, এটা হলো মূল কথা। এখন আমরা যদি বলি যে মূলধনের চাহিদা, মূলধনের চাহিদার দিক থেকে বিবেচনা করলে দেখা যায় মানুষের মাথার উচ্চ আয় কম বলে বাজারে ভোগ্য পণ্যের চাহিদা কম, ভোগ্য পণ্যের চাহিদা কম বলে সে সাথে বিনিয়োগ চাহিদা ও সেক্ষেত্রে মূলধনের চাহিদা কম হয়। বিনিয়োগ কম হলে কর্মসংস্থানের উৎপাদন কম হবে, কর্মসংস্থান উৎপাদন কম হলে আবার আয় কম হয়। তার মানে কি, প্রথমে আয় কম, তার জন্য কি হচ্ছে, ভোগ্য পণ্যের চাহিদা কম। ভোগ্য চাহিদা কম বলে বিনিয়োগ চাহিদা এবং মূলধন চাহিদাও কম। বিনিয়োগ চাহিদা কম হওয়ার কারণে উৎপাদন কম হবে, কর্মসংস্থান সুযোগ কি হবে, কম হওয়ার কারণে তার আয় আবার কম হয়। তার মানে কি হচ্ছে, সে যে মানে আগের যে অবস্থা ছিল সেখানে পড়ে থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধনের যোগান, মূলধনের যোগানের দিক থেকেও দারিদ্র্য কথাটি ব্যাখ্যা করা যায়। যেমন আয়ের স্বল্পতার কারণে সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে মূলধনের গঠনের হার নিম্ন হয়, মূলধন গঠন কম হলে বিনিয়োগ ও কর্মসংস্থান কম হবে, কর্মসংস্থান কম হলে উৎপাদন ও আয় কম হবে। এইভাবে স্বল্প আয়ের মানুষ দারিদ্র্যের চক্রে আটকে পড়ে। তার মানে কি হচ্ছে, খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার আয় কম হবে, আমার কি হবে, সঞ্চয় কম হবে, আমার মূলধন কি হবে, কম হবে। মূলধন কম হলে আমাদের বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে উৎপাদন কম হবে, উৎপাদন কম হলে আমাদের কি হবে, কর্মসংস্থান কম হবে, আবার সেই আয়টা কমই থাকবে। মানে কি, আমি যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এই কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর। প্রিয় শিক্ষার্থীদের আবার খেয়াল করো, প্রথম বিষয়টা খেয়াল করে, তার কি দেখতে হচ্ছে আমরা, মূলধনের চাহিদার দিক থেকে বিবেচনা করে দেখা যায় যে মানুষের মাত্র আয় কম বলে বাজারে ভোগ্য পণ্যের চাহিদা কম হয়, ভোগ্য চাহিদা কম বলে সে সাথে সাথে বিনিয়োগ চাহিদা ও সে সাথে মূলধন চাহিদা কম হয়। বিনিয়োগ কম হলে কর্মসংস্থান উৎপাদন কি হবে, কম হবে।
কর্মসংস্থান উৎপাদন কম হলে আবার কি হবে? আয় কম হবে। অনেক সহজ একটা বিষয়। তবে কি, এ কান্ট্রি স্কোর বিকজ ইট স্কোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরের পয়েন্টটা খেয়াল করি, মূলধন যোগান। মূলধন যোগানের দিক থেকেও গাইডের পুস্তকের কথাটি ব্যাখ্যা করা যায়। যেমন আয়ের স্বল্পতার কারণে সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে মূলধন গঠনের হার কম হবে, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম হবে, ও কর্মসংস্থান কম হবে, কর্মসংস্থান কম হলে উৎপাদন আয় কমে যাবে এবং স্বল্প আয়ের মানুষ দারিদ্র্যের চাপে আটকে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে বিষয়টি এগুলো আলোচনা করলাম। তোমরা যদি প্রথম থেকে প্রতিটা পয়েন্ট একটু ভালো করে বোঝো, তাহলে অর্থনৈতিক উন্নয়নটা কি, অর্থনৈতিক দুঃশর্ত কি, কি কি উপাদান থাকলে অর্থনীতি উন্নতি হচ্ছে বুঝবো, বাইরের দুষ্চক্র কি, আমার দেশে অর্থনৈতিক সমস্যার কারণ কি। আমরা আশা করি তোমরা এগুলো আসলে আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে বিষয়টি বুঝতে চেষ্টা করো, তাহলে আশা করি বুঝবে, তোমার ক্লাস থেকে উপকৃত হবে। এর পরবর্তী ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমরা উপস্থিত থাকবে, নাম অনুসারে শুনবে, সেগুলো তোমরা ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে।